ভালোবাসা এমন এক অনুভূতি যা কল্পনার সীমা ছাড়িয়ে যেতে পারে। আজকের গল্পে আমরা জানব এমন এক অদ্ভুত ভালোবাসার কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি এমন এক ভালোবাসা যেখানে অনুভূতির পার্সেন্টেজ পরিমাপ করা যায়। ভিন গ্রহের সেই ভালোবাসা যেন আমাদের দেখিয়ে দেয় মানুষের ভালোবাসা আসলে কেমন হওয়া উচিত, যেখানে কোনো নিয়ম কানুনের বাধা আটকে রাখতে পারে না। তবে এই ভালোবাসার গল্পটি এত সহজ নয়। এটি পূর্ণতা পাওয়ার পথে একের পর এক বাধা এসেছে। নানা প্রতিকূলতার মধ্যেও কিভাবে ভালোবাসা তার আসল রূপ খুঁজে পেয়েছে তারই এক টানটান উত্তেজনায় ভরা কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। কাহিনীর শুরুতে আমরা শাওমো নামের একটা মেয়েকে দেখি, যে কিনা বড় একটা জুয়েলারি কোম্পানির উত্তরাধিকারী। কিন্তু তাকে তার সৎমা চালাকি করে বিপদে ফেলতে এক জঙ্গলে পাঠায়। তাকে বলে সেখানে তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাবে। শাওমো মাংবেই নামক একটা স্থানে যায়, কিন্তু তার আগেই তার সৎমায়ের পাঠানো গুন্ডারা তাকে বক্সে করে সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল। তখনই সেখানে আসে শি চুয়ান আর সব গুন্ডাদের মেরে শাওমোকে উদ্ধার করে নেয়। একদম কঠিন স্বভাবের মানুষ চুয়ান যেন শাওমোর সামনে নরম স্বভাব প্রকাশ করে। এরপর সে শাওমোকে তার আস্তানায় নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি চুয়ান এখানে অনেকদিন ধরেই আছে, আর সে শাওমোকে চেনে আর তার বাবাকেও চেনে, কারণ শাওমোর বাবা নাকি চুয়ানের ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। আর সেই প্রতিশোধ হয়তো সে শাওমোর ওপর নিতে চাইবে। চুয়ানের এক ফ্রেন্ডের সাথে আলাপ করার সময় শাওমো শুনতে পায় চুয়ান আগে বডিগার্ড হিসেবে কাজ করে অনেক তথ্য জোগাড় করেছে। সে শাওমোর এখন ক্ষতি করবে না, কারণ আগে তার আসল সত্য রহস্য জানতে হবে। শাওমো এবার চিন্তা করে এখানে থেকে মরার থেকে পালিয়ে যাওয়া ভালো। তাই সে চুয়ানকে পেছন থেকে আঘাত করার প্ল্যান করে, আর শাওমো একটা বাঁশ দিয়ে মারার জন্য এগিয়ে আসতেই চুয়ান ঘুরে তাকে ধরে ফেলে আর তাকে বলে, আমি তোমাকে বাঁচালাম, তার এই প্রতিদান দিচ্ছ তুমি? তখন সেখানে আসে লি জিংফেং, আর শাওমো গিয়ে তাকে জড়িয়ে ধরে, কারণ জিংফেই শাওমোর হারিয়ে যাওয়া ছোট ভাই। এখানে ফ্ল্যাশব্যাকে জিংফেং আর চুয়ানের কথোপকথন দেখানো হয়, যেখানে জিংফেং চুয়ানকে শাওমোকে বাঁচানোর জন্য বলে, কিন্তু চুয়ান বলে সে তার শত্রুর মেয়েকে কেন প্রোটেক্ট করবে। তখন জিংফেং বলে, তোমার ভাইয়ের মৃত্যুর আসল রহস্য জানতে হলে তুমি শাওমোকে জিম্মি রাখতে পারো। এরপর ঘটনা পরের দিন সকালে দেখানো হয়, যেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে জিংফেং আর শাওমো কথা বলছিল। দূরে গাড়িতে ছিল চুয়ান আর তার সাথী জ্যাং। শাওমো জানতে পারে জিংফেং চুয়ানকে তাকে বাঁচাতে পাঠায়। এরপর জিংফেং চলে যায়। শাওমো তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রাস্তার এপাশে চুয়ান এসব দেখে গাড়ি নিয়ে এগিয়ে যায়। শাওমোকে গাড়িতে উঠতে বলে। শাওমো প্রথমে ইতস্তত করলেও পরে গাড়িতে উঠে পড়ে জিংফেংকে ফলো করতে। কিন্তু একসময় জিংফেং এর গাড়ি দেখতে না পেয়ে শাওমো বুঝতে পারে চুয়ান তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এবার শাওমো গাড়ি থেকে নেমে যেতে চায়, কিন্তু চুয়ান গাড়ি চালিয়ে যায়। এবার শাওমো গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু গাড়ির লক বন্ধ। এরপর সে চুয়ানকে জোর করে গাড়ি থামাতে বলে, কিন্তু গাড়ি থামাতে না চাইলে শাওমো জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আবার কিডন্যাপ করতে চাও? চুয়ান শহরের মধ্যে এসে গাড়ি থামায়। এরপর চুয়ান তাকে গাড়ি থেকে বের করে বলে, পরে এর জন্য যেন অনুশোচনা করো না। সবকিছু ভেবে শাওমো আবারও গাড়িতে উঠতে যায়, কিন্তু চুয়ান বলে, এখন আর উঠতে দেয়া হবে না, কারণ পরে যদি আবার কিডন্যাপ করার অপবাদ দাও। শাওমো বুঝতে পারে না কি করবে। এদিকে পুলিশ এগিয়ে আসছিল। শাওমো এবার চুয়ানের পা ধরে কান্নার নাটক করে, এমন যেন চুয়ান আর শাওমো প্রেমিক প্রেমিকা, কিন্তু চুয়ান এখন তাকে ধোকা দিচ্ছে। এমনকি শাওমো এটা বলে কান্না করে যে তার পেটে নাকি চুয়ানের সন্তান। চুয়ান তো থ মেরে যায়, এত মিথ্যা কিভাবে বলছে। আশেপাশে লোক জড়ো হয়ে যায়। পুলিশ এসব দেখে আর পাতা দেয় না, চলে যায়। এরপর একটা মহিলা এসে শাওমোকে তার বাড়ি নিয়ে যায় পোশাক পাল্টে নিতে। শাওমো যেতে না চাইলেও মহিলা প্রায় জোর করে নিয়ে যায়। সেই মহিলার বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে বের হয় শাওমো। তাকে দেখে চুয়ান যেন পলকই ফেলতে পারে না। এরপর মহিলা বলে, তুমি তাকে সত্যিই অনেক ভালোবাসো, কারণ তুমি একটা ওয়েডিং ড্রেস চয়েস করেছো। তারপর তাকে চুয়ানের কাছে ফিরিয়ে দেয়, কিন্তু শাওমো মহিলাকে বলে চুয়ান তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাকে যেন সে সাহায্য করে। কিন্তু মহিলা এটাকে রোমান্টিক মনে করে বলে। এরপর শাওমোকে চুয়ানের হাতে তুলে দেয়। চুয়ান সামনে মিষ্টি কথা বললেও পেছনে মিথ্যাবাদী বলে কটূক্তি করে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, যেটা সকল ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার বড় সুযোগ, যেখানে আপনি
ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আমার পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলভেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভিডি লাভার ব্যবহার করে প্রথমবার ডিপোজিটেই 20,000 টাকা পর্যন্ত পান। এরপর আমরা জিয়ান আজিন মাংবেইয়ের গ্যাং লিডারকে দেখি, জিংফ্যাং, যার আন্ডারে কাজ করে। জিয়ান জিজ্ঞেস করে মেয়েটার ব্যবস্থা করেছে কিনা। জিংফ্যাং মিথ্যা বলে আর জিজ্ঞেস করে এই মেয়ের সাথে তার শত্রুতা কি। জিয়ান বলে সে শুধু একজনের অর্ডার ফলো করেছে। এখানে শাওমোর ব্যাপারে কথা হচ্ছিল। এমন সময় জিয়ানের মেয়ে ছায়া সেখানে আসে, আর সে অনেক খুশি দেখে তার বাবা কারণ জানতে চায়। তখন ছায়া একটা ওয়েডিং কার্ড দিয়ে বলে আজ তার বিয়ে। শুনে জিয়ান শকড হয়ে যায়। এরপর আমরা শাওমো আর চুয়ানকে একটা ওয়েডিং অনুষ্ঠানে আসতে দেখি। শাওমো তাকে জিজ্ঞেস করে জিংফ্যাং এর সাথে কখন দেখা করতে নিয়ে যাবে। চুয়ান বলে কাজ শেষ হলে। এরপর তারা যখন বিয়ের এরিয়ার মধ্যে যায়, ঢোকার আগে গার্ডরা তাদের ড্রিঙ্কস দেয়। চুয়ান অল্প খেয়ে ভেতরে যেতে গেলে গার্ড আটকে দেয়। ড্রিঙ্কস সব শেষ না করে যাওয়া যাবে না। তখন শাওমো পুরোটা খেয়ে নেয়। এরপর তারা যখন প্রবেশ করে, এই ড্রিঙ্কসের প্রভাব শুরু হয়। চুয়ানের জন্য কম ছিল, কিন্তু শাওমো একেবারেই মাতাল হয়ে যায়। এখানে সবাই চুয়ান আর শাওমোকে বরবউ মনে করে আর তাদের দেবতার সামনে নিয়ে যায় বিয়ে দিতে। আর সমস্ত রীতি মেনে তাদের বিয়ে হয়। মাতাল অবস্থায় শাওমোর হুঁশ না থাকলেও চুয়ান বুঝতে পারে সে তার শত্রুর মেয়েকে বিয়ে করে নিয়েছে। আর তখনই আসল কোণে এসে বলে সবাই ভুল মেয়েকে কোণে ভেবেছে, আর সেই মেয়েটা আর কেউ নয়, গ্যাং লিডার জিয়ানের মেয়ে ছায়া। পরবর্তী দৃশ্যে আমরা শাওমোকে একটা রুমে অজ্ঞান অবস্থায় দেখি, আর চুয়ান সেখানে দাঁড়িয়েছিল। সেখানে ছায়া এসে রাগারাগি করতে থাকে। তার বিয়ে এভাবে নষ্ট করার অধিকার কে দিয়েছে? আর শাওমোকে খুঁজতে থাকে। চুয়ান ছায়াকে বলে তুমি আসলে কি চাচ্ছিলে? আমাকে বিয়ে করতে, তাও আমাকে না জানিয়ে? এজন্য ঢোকার সময় নেশার ড্রিঙ্কস খেতে বাধ্য করেছিলে? ছায়া এবার আরো রেগে বলে আজ ওই মেয়ে না থাকলে আমাদের বিয়ে হতো। তখন শাওমো মুখের কাপড় সরালে ছায়া তাকে দেখে। চুয়ান বলে সে আমার জিম্মি, তাকে আমি কিডন্যাপ করে রেখেছি। এরপর ছায়া তাকে নানা হুমকি থামকি দিয়ে রাগে ফুসফুস করতে করতে চলে যায়। ছায়া যাবার পর চুয়ান গ্লাসের পানি শাওমোর মুখে ছুঁড়ে দেয়। এতে তার পুরোপুরি জ্ঞান আসে। সে উঠে হিসাব মিলাতে থাকে তার সাথে কি হলো। তবে যাই হোক, সে এখন জিংফ্যাংকে খুঁজতে বের হতে চায়। তখন চুয়ান তাকে আটকায় আর বলে গ্যাং লিডারের হয়ে কাজ করে জিংফ্যাং। এখন তারা তোমাকে পাগলের মতো খুঁজছে, তাই তুমি সেখানে যাওয়া মানে তাদের ফাঁদে পা দেওয়া। এরপর শাওমো হিসাব করে দেখে সে প্রথমে কিডন্যাপ হয়, এরপর তার বিয়েও হয়। এখন সে চুয়ানকে সন্দেহ করে। এর পেছনে চুয়ানের নিশ্চয়ই বড় স্বার্থ আছে। চুয়ান এবার কিছুটা বিরক্ত হয় আর বলে নতুন একটা আইডিয়া মাথায় এসেছে তার। এরপর চুয়ান এক এক করে তার কোট, টাই, শার্ট খুলতে খুলতে শাওমোর দিকে এগোতে থাকে। শাওমো এবার ঘাবড়ে যায় আর অবশেষে স্বীকার করে যে সে আসল মেয়ে না। সুশীদের গার্লফ্রেন্ড কোম্পানির বড় একটা অংশ চায়, আর তার জন্য আমাকে মেয়ে সাজিয়ে রেখেছে। আর সে এখানে জিংফ্যাং এর সাথে দেখা করতে পাঠিয়েছিল। এরপর চুয়ান রুম থেকে চলে যায় আর বলে যায় তার অনুমতি ছাড়া শাওমো এ বাড়ির বাইরে যেতে পারবে না। এবার চুয়ান অনুরুমে এসে জ্যাং এর সাথে এই নিয়ে আলাপ করে। চুয়ান বলে শাওমো আসল মেয়ে না। জ্যাং তাকে ডিএনএ টেস্ট করার পরামর্শ দেয়। একটা চুল হলেই ডিএনএ টেস্ট করা যাবে আর জানা যাবে চেয়ারম্যানের সাথে এর সম্পর্ক আছে কিনা। এরপর জ্যাং আরো জিজ্ঞাসা করে শাওমো আর চুয়ানের বিয়ে কিভাবে হলো, কিভাবে চুয়ান শত্রুর মেয়েকে বিয়ে করলো। চুয়ান বলে এসব ছায়ার জন্য হয়েছে, তবে সে আমার কাজ কিছুটা হলেও সহজ করে দিয়েছে। রাতে চুয়ান তার রুমে তার কেস নিয়ে হিসাব মেলাতে থাকে, কি হয়েছিল আসলে তার ভাইয়ের সাথে, কে দায়ী। পরের দিন শাওমো লুকিয়ে বের হতে যাচ্ছিল, কিন্তু চুয়ান তাকে আটকায় আর বলে তোমাকে বের হতে নিষেধ করেছিলাম। শাওমো বলে সে সব সত্যি বলেই দিয়েছে, তাহলে কেন তাকে এভাবে আটকাবে। চুয়ান বলে আমি তোমার স্বামী হিসেবে তোমাকে রক্ষা করা আমার কর্তব্য।
এবার শামু বলে, স্বামী হলে কাল রাতে কেয়ার করতে পারতে, করেছিলে? আর আমাকে আটকে রেখেই বা তোমার কাজ কি? চুয়ান বলে, আমি তোমাকে এখানে সেফটি দিতে পারবো, আর আমি আমার সব হিসাব না মেলা অবধি তোমাকে যেতে দিতে পারবো না। দরকার পড়লে তুমি এখানে হাউসমেট হিসেবে থাকবে। শামু কিছু বলতে যাবে, তখনই জ্যাং এসে আচমকা ধাক্কা দেয় আর শামু গিয়ে চুয়ানের গায়ে পড়ে। পরে জ্যাং সরি বলে আর চুয়ান তাকে কাপড় চোপড় আনতে বলেছিল সেগুলো এনেছে দেখায়। শামু ধন্যবাদ দেয় চুয়ানকে। চুয়ান চলে গেলে শামু ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে আর জ্যাং সোফায় ঘুমায়। আসলে সে অভিনয় করছিল যাতে শামু পালাতে পারে। শামু কিছুক্ষণ খেয়াল করে পালিয়ে যায় আর জ্যাং সাথে সাথে চুয়ানকে ফোন করে জানায়। শামু একটা বাজারের মধ্যে আসে। সে ভাবতে থাকে জিংফ্যাংকে কিভাবে পাবে। অন্যদিকে চুয়ান আর জ্যাং তাকে ফলো করছে আর তখনই গ্যাং লিডারের লোকেরা আসে আর চারিদিক থেকে শামুকে ঘিরে ধরে আর চোখের পলকে তুলে নিয়ে যায়। এরপর তাকে জঙ্গলে নিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখে। শামু অনেক চিৎকার করে, তাকে ছেড়ে দিতে বলে। যখন শামুর জ্ঞান আসে সে ভাবতে থাকে কেউ কি নেই যে তাকে এখন বাঁচাবে। এরপর আস্তে আস্তে সেখানে জ্যাং আসে আর সে দুজন গার্ডকে তার পেছনে নিয়ে যায়। এমন সময় চুয়ান আসে শামুকে বাঁচাতে। শামু তাকে দেখে বলে, সে এখানে কেন? চুয়ান বলে, এখন তোমাকে মেরেও ফেলতে পারি, তাই না? শামু বলে, আমি তো মজা করেছি, আমি প্রমিস করছি এরপর আর পালাবো না। এরপর চুয়ান শামুকে দড়ি কেটে মুক্ত করে। এরপর চুয়ান শামুকে ঘাড়ে করে নিয়ে জঙ্গল পার করে। তখন শামু বলে, তুমি আবার আমাকে বাঁচালে, এবার আমাকে কিভাবে খুঁজে পেলে? চুয়ান মজা করে বলে, তুমি আমাকে নাম ধরে ডেকেছিলে আর আমি শুনতে পেয়েছিলাম। শামু বলে, আমি এই উপকারের ঋণ অবশ্যই শোধ করব। এরা যখন যাচ্ছিল তখন পেছন থেকে ছায়া আর তার দুই গার্ড তাদের দেখে। গার্ডরা তাদের পিছু যেতে চাইলেও ছায়া নিষেধ করে। রাতে চুয়ান আর জ্যাং তাদের প্ল্যানিং রুমে যায়। সেখানে দেখা যায় তাদের কেস সামারি। চুয়ান জ্যাংকে ডিএনএ টেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানায় দ্রুতই কাজ হয়ে যাবে। এখানে জানা যায় চুয়ানের ভাই একটা দামি জুয়েলারি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছিল, কিন্তু মাঝ পথে সমুদ্রের জাহাজ ডুবে তার ভাই মারা যায়। আর সুশিডে কোনোভাবে সেই জুয়েলারি পেয়ে যায় আর বিক্রি করে অনেক ইনকাম করে। কিন্তু এর মধ্যে আরো কি রহস্য আছে সেটাই তাদের খোঁজার বিষয়। পরের দিন জ্যাং আর চুয়ান কাজে বের হবার সময় শামু জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। চুয়ান বলে কাজ আছে, সেটা করতে যাচ্ছে, আর শামু যেন বাড়ি থেকে না বের হয়। কিন্তু শামু বলে একা একা বোরিং লাগে, এর থেকে ভালো আশেপাশে ঘুরে দেখবে। কিন্তু চুয়ান বলে বোরিং লাগলে তাকে কল দিতে, আর ঘরের সিসিটিভি ক্যামেরার সাথে কলিং সিস্টেম আছে। সিসিটিভির কথা শুনে শামু বলে, তুমি আমার উপর এভাবে নজর রাখো? চুয়ান বলে, এটা তোমার সেফটির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এরপর চুয়ান চলে যাবার কিছুক্ষণ পর শামু প্রতিটা সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে সিস্টেম চেক করে। বারবার কল করতে দেখে চুয়ান বিরক্ত হয়ে যায়। মুখের উপর কল কেটে দেয় চুয়ান। শামু অভিমান করে সোফায় গিয়ে বসে। তখন তার নজর পড়ে চাদর দিয়ে ঢাকা কিছুর ওপর। সেটা সরাতেই সে পিয়ানো খুঁজে পায় আর সেটাই বাজাতে শুরু করে। অন্যদিকে জ্যাং আর চুয়ান জিয়ান আজিনের বাড়ির সামনে তার কাজের গতিবিধি ফলো করছিল। এভাবে অপেক্ষা করার পর চুয়ান চিন্তা করে শামু এতক্ষণ চুপ করে আছে, কি করছে সে? এবার সে ক্যামেরা অন করে দেখে সে পিয়ানো বাজাচ্ছে। চুয়ান তখন অতীতের স্মৃতি মনে করে বলে, এই তাহলে সে। ঠিক তখনই বাড়ির বাইরে পেট্রোলিং পুলিশ অফিসার তার টিম নিয়ে আসে তল্লাশি করতে। চুয়ান শামুকে সতর্ক করে আর লুকিয়ে পড়তে বলে। সে দ্রুত সেখানে আসছে। শামু অনেক খুঁজে একটা ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে চুয়ান ফিরে আসার সময় জিয়ানের লোকেদের কাছে ধরা খায়। এদিকে পুলিশ অফিসার তার টিম নিয়ে পুরো বাড়ি খুঁজে বের করতে শুরু করে। তো অবশেষে সেই ট্রাঙ্ক থেকে শামুকে বের করে আর তখনই চুয়ান আসে। এবার অফিসার পাসপোর্ট দেখতে চাইলে একটা টাকার ব্যাগ ধরিয়ে দেয়। সেটা নিয়ে অফিসার বলে, তাহলে অনেক টাকা দিয়েই মেয়েকে পালতেছো, আমার কাছে এসো, আমিও এত টাকা দিতে পারবো। এই বলে সে শামুর ওপর হাত বাড়ায়, কিন্তু চুয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে অফিসার হুমকি থামকি দিতে শুরু করে। জাহাজ ডোবা কেস নিয়ে হুমকি দেয়, এমনকি তাকেও শান্তিতে থাকতে দিবে না বলে। পরে জেনারেল ফোন করায় অফিসার কিছুটা চুপসে যায়। এরপর শামু চুয়ানকে সরি বলে, কারণ তার জন্য এত ঝামেলা হচ্ছে। চুয়ান এবার শামুর পাসপোর্ট আর জিফ্যাংকে খুঁজে বের করার জন্য হেল্প করতে বলে। শামু এর কারণ জিজ্ঞেস করে। তখন চুয়ান বলে, যাতে সে পিয়ানো বাজাতে পারে তাই। এরপর ঘটনা 3 বছর আগে চলে যায়। এখানে জানা যায় চুয়ানের ভাইয়ের পরিবর্তে চুয়ানের সেদিন সমুদ্র পাড়ি দেওয়ার কথা ছিল, মানে সেদিন চুয়ানেরই মরার কথা ছিল, কিন্তু সে বেঁচে যায়। এই নিয়ে তাকে সবার কথা শুনতে হয়, কেন সে বেঁচে আছে।
তার কি লজ্জা করে না? তার জন্য ভাই মারা গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। শুনে সে চেয়েছিল আত্মহত্যা করতে। সে ব্রিজের ওপরে উঠেও যায়, কিন্তু তখন সে এক পিয়ানোর সুর শুনে থেমে যায়, আর সেটা আর কেউ নয়, শাওমো ছিল। সিন বর্তমানে আসে। এরপর তার রুমে এসে আবার তার কেসের সন্দেহের তালিকা দেখতে থাকে, আর সেখানে পুলিশ অফিসারকে যোগ করে। পরের দিন সকালে চুয়ান কিচেনে কাজ করছিল, আর শাওমো সেখানে দাঁড়িয়েছিল। তখন বাইরে শোরগোল শোনা যায়। শাওমো বলে, পুলিশ অফিসার আবার ফিরে আসেনি তো? চুয়ান ব্যাপারটা দেখতে বেরিয়ে যায়। এরপর সে বলে, গ্রামের লোকেরা আমাদের বিয়ের কথা শুনে আশীর্বাদের অনুষ্ঠান করতে এসেছে, তুমি একটু মানিয়ে নাও। এরপর সবাই এক এক করে আশীর্বাদ করে লাল সুতা বেঁধে দেয় তাদের হাতে। অনুষ্ঠান শেষে সব গুছিয়ে রাখছিল শাওমো। চুয়ান তাকে বলে অভিনয়ে সে পাকা বলা যায়, কিন্তু শাওমো জানায় সে অভিনয় করেনি, মন থেকেই করেছে। এরপর জ্যাং আসে, সেখানে ডিএনএ টেস্ট রেজাল্ট নিয়ে। চুয়ান তাকে আলাদা রুমে নিয়ে যায় এবং জানা যায় শাওমো আসলেই সুশিডের মেয়ে না। এবার চুয়ান আর শাওমো আসে জিফ্যাংকে দেখতে। চুয়ান দূর থেকে বাইনোকুলার দিয়ে জিফ্যাংকে দেখতে বলে। দূর থেকে ছায়া আর জিফ্যাংকে একসাথে দেখে শাওমোর হিংসা হয়। সে ছায়ার ব্যাপারে জিজ্ঞেস করে, আর জিফ্যাং তার সাথে ফ্লার্টিং কেন করছে। সে ছায়া আর জিফ্যাং এর সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। চুয়ান তাকে আটকায়, আর চারিদিকে দেখায় অস্ত্রধারী গার্ড আছে, যারা এক গুলিতে শাওমোকে মেরে ফেলবে। শাওমোর জিদ কমে না, সে তাও এগিয়ে যায় আর জিফ্যাং এর নাম ধরে ডাক দেয়। চুয়ান তাকে টেনে সরিয়ে নেয় আর বলে, আমি এত জলদি বিপত্নিক হতে চাই না। এরপর তাকে এক প্রকার তুলে নিয়ে গাড়িতে নিয়ে যায়। এরপর সারা রাস্তা গাড়িতে হাত বেঁধে রাখে। শাওমো বারবার বলার পরেও হাত ছাড়ে না। শেষে সে বলে তার হাতে আসলেই ব্যথা করছে। এরপর দেখা যায় তার হাত লাল হয়ে গেছে। চুয়ান বলে জিফ্যাং তাকে পছন্দ করে না, ভুলে যাওয়াই উচিত হবে। শাওমো মনে করে সে হয়তো ছায়াকে পছন্দ করে, কিন্তু চুয়ান বলে ছায়াও জিফ্যাংকে পছন্দ করে না। শাওমো এর মানে বুঝতে পারে না, কিন্তু চুয়ানও ক্লিয়ার করে না। এরপর তারা গাড়িতে করে বাড়ি ফিরে আসে, আর সেখানে দূর থেকে অপেক্ষা করছিল জিফ্যাং। এরা ঘরে ঢোকার আগেই জিফ্যাং গিয়ে শাওমোর হাত টেনে ধরে, আর চুয়ানও অপরদিকে হাত ধরেছিল। এরপর চুয়ান হাত ছেড়ে বলে, তোমরা কথা বলো, আমি ভেতরে অপেক্ষা করছি। এরপর চুয়ান চলে গেলে শাওমো জিফ্যাংকে থাপ্পড় মেরে গালি দেয়। সে আবার শাওমোর হাত ধরে, শাওমোকে ফিরিয়ে নিতে চায়। শাওমো হাত সরিয়ে বলে, আমি তোমার বোন হই। এটা শুনে চুয়ান ভাবে, বোন? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। জিফ্যাং জিজ্ঞেস করে চুয়ানের সাথে সে কি করে। শাওমো বলে, তুমি সেদিন আমাকে জঙ্গলে একা ফেলে না গেলে আজ আমার তার সাথে বিয়ে হতো না। এখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জিফ্যাং চুয়ানকে ঘুষি মারতে যায়, কিন্তু সেটা চুয়ান ঠেকিয়ে দিয়ে বলে, এখন আমি তোমার দুলাভাই, সেভাবে মেনে চলবে। জিফ্যাং মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, আর ওরা ঘরে চলে যায়। ঘরে এসে চুয়ান শাওমোর হাতের ক্ষত পরিচর্যা শুরু করে। পরের দিন ছায়া দেখা করতে আসে চুয়ানের সাথে। জ্যাং তাকে আটকে বলে, এখন দেখা করা যাবে না, কিন্তু ছায়া নাছোড় বান্দা, সে দেখা করবেই। শাওমো জিজ্ঞেস করে, চুয়ান বলেছিল ছায়া জিফ্যাংকে পছন্দ করে না, কিন্তু কেন? তখন ছায়া এসে বলে সে চুয়ানকে পছন্দ করে, কিন্তু চুয়ান বলে এখানে ঝামেলা করার মানে নেই। কিন্তু ছায়া আলাদা শাওমোর সাথে কথা বলতে চায়। জ্যাং চুয়ানকে সরিয়ে নিয়ে যায়। ছায়া আর শাওমো কথা বলে। ছায়া বলে, আমার থেকে বেশি কেউ তাকে ভালোবাসতে পারবে না। শাওমো বলে, আমিও তোমার সাথে শত্রুতা করতে চাই না, প্রতিযোগিতায় যেতে চাই না, কিন্তু মনের ভেতরের ফিলিং বোঝানো সম্ভব না। হয়তো আমি তাকে পছন্দ করি, ভালোবাসতে পারি। এভাবে কিছু তর্ক বিতর্কের পর ছায়া তাকে ভেতরে যেতে বলে। ছায়া বলে সে তোমাকে ভালোবাসে না, তোমাকে ব্যবহার করছে। চুয়ান বলে, তোমার নাক গলানোর মানে নেই। এরপর চুয়ান তাদের গাড়ি পরিষ্কার করছিল, তখন জ্যাং এসে শাওমোর ব্যাপারে কথা বলতে থাকে। চুয়ান ঝাড়ি দিতে যাবে, তখন দেখে জ্যাং এর হাতে ব্যাগ। চুয়ান জানতে চায় এটা কি। জ্যাং জানায় জিফ্যাং পাঠিয়েছে শাওমোর লাগেজ। লাগেজ পেয়ে শাওমো সারা ঘরে কাপড় ছড়িয়ে পাসপোর্ট খুঁজতে থাকে, কিন্তু পায় না। চুয়ান এসে এসব দেখে জিজ্ঞেস করে, এসব কি? শাওমো বলে, জিফ্যাংকে বলেছিলাম লাগেজ পাঠাতে, কিন্তু পাসপোর্ট পাচ্ছি না। এরপর কথা বলার এক পর্যায়ে শাওমো বলে, আমি তো তোমার অপছন্দের, ভয় নেই, বেশি দিন থাকবো না। চুয়ান বলে, তুমি আমাদের কথা কান পেতে শুনেছ? এরপর একটা ক্রেডিট কার্ড এগিয়ে বলে সুশিডে তাকে দিয়েছিল, এখানে যে টাকা আছে তা দিয়ে উপকারের জন্য ভর্তুকি নিয়ে নিতে পারে, আর এখানে যে টাকা আছে তা দিয়ে আরো বেশি হবে, জাহাজ ডুবে যাওয়ার ক্ষতিপূরণ হয়ে যাবে। পরের দিন সকালে শাওমো চিন্তা করতে থাকে কিভাবে চুয়ানকে টেক্কা দেওয়া যায়। এর জন্য সে জ্যাংকে হাত করে তার দামি আংটি দিয়ে।
এরপর শামু তাকে তাদের বিয়ের আশীর্বাদ রিচুয়াল থেকে পাওনা পুঁথি আর সুতা দিয়ে ব্রেসলেট তৈরি করে আর দেবতার কাছে প্রার্থনা করে এতে যেন তাদের সম্পর্ক মজবুত হয় আর সে যেন হেল্প করে তাকে এখান থেকে বের হতে। তখন চুয়ান এসে এসব শুনে ফেলে। সে আবারও জিজ্ঞেস করে শামু সত্যিই চলে যেতে চায় কিনা। শামু বলে থেকে কি হবে। তখন চুয়ান বলে তাইলে এই পুঁথি সুতা নিয়ে মিথ্যে নাটকের কি দরকার। তারপরও শামু তোকে ব্রেসলেট দেয় আর সেটা নিয়ে চুয়ান বেরিয়ে আসে, কিন্তু হেল্প করতে অস্বীকার করে। শামু বুঝতে পারে না কি করে তাকে মানাবে। বাইরে আসতেই একটা গাড়িতে একটা লোক এসে একটা ফাইল দিয়ে যায় চুয়ানকে। গাড়ি চলে গেলে ছায়া এসে বলে মেয়েটাকে ঘৃণা করো, আবার তার জন্য আঙ্কেলকে বিরক্তও করছো। চুয়ান বলে সে চলে গেলেই সমস্যার সমাধান হবে। তখন ছায়া তার হাতের ব্রেসলেট দেখে জিজ্ঞেস করে এসবের মানে কি। চুয়ান বলে এর মানে তুমিও জানো, বিবাহিত হবার চিহ্ন। রাতে গোসল করে বের হয়ে আসার সময় শামু স্লিপ খেয়ে পড়ে যায়। চুয়ান ডাকাডাকি করে। তখন শামু ভাবে অজ্ঞানের ভান করে দেখা যাক কি হয়। তার গায়ে কাপড় সরে গিয়েছিল। চুয়ান এসে এই দৃশ্য দেখে প্রথমে তার গায়ে কাপড় দিয়ে দেয়, এরপর কোলে নিয়ে বাইরে যেতে থাকে। জ্যাং এর দৃশ্য দেখে মজা করে বলে তারে কি বাইরে ফেলাই দিতে যাচ্ছ। চুয়ান বিরক্ত হয়ে বলে তার কাপড় নিয়ে গাড়িতে যাও, হাসপাতালে নিতে হবে। জ্যাং মনে মনে ঈর্ষা করে। চুয়ানের বিবাহিত জীবন ভালোই যাচ্ছে। এরপর হাসপাতাল থেকে গলার ব্যান্ড বেঁধে আর ওষুধ দিয়ে পাঠায়। গাড়িতে ফেরার পথে শামু জিজ্ঞেস করে সে কিছু দেখেছে কিনা। চুয়ান বলে এটা প্রথমবার না আমার জন্য। এটা শুনে শামু শকড হয়ে যায়। চুয়ানকে এক প্রকার চরিত্রহীন বলতে থাকে আর দূরে দূরে থাকতে বলে। বাসায় এসে শামু আর চুয়ানের আরেক দফা কথা কাটাকাটি হয়। এরপর চুয়ান তার কাছে এসে বলে কাছে থেকে দেখলে কিছু কিছু ক্ষেত্রে তুমি আমার টাইপের। শামু এরপর ঘরে গিয়ে রেস্ট নিতে থাকে। হঠাৎ তার গরম লাগতে শুরু করে। টেবিল ফ্যান অন করে দেয়, কিন্তু কিছু সময় পরে ফ্যান খটর খটর করে বন্ধ হয়ে যায়। ফ্যান ঠিক করতে না পেরে শামু বের হয় আর তখন দেখা হয় চুয়ানের সাথে। চুয়ান বুঝতে পারে ফ্যান নষ্ট, তাই সে তার ঘরে গিয়ে শুইতে বলে, কিন্তু শামু বাইরে হাঁটতে চলে যায়। এরপর সে ফ্রিজ খোলা রেখে ফ্রিজের সামনে চেয়ার নিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। চুয়ান তখন তাকে কোলে করে তার রুমে নেয়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে চুয়ানের রুমে আবিষ্কার করে শামু অবাক। পরে বের হতে গিয়ে সে নিচে শোয়া চুয়ানের উপর পড়ে যায়। এবার শামু বলে কাছ থেকে দেখতে তুমিও কিছুটা আমারই টাইপ, কিন্তু বলার পরই চুয়ান জেগে যায় আর শামুকে ধরে ফেলে। দুজনের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয় আর সেখানে হুট করে চলে আসে ছায়া আর জ্যাং। মূলত কাজ করিয়ে নিতে শামু যে গয়নাগুলো ব্যাংকে দিয়েছিল তা সে ছায়ার কাছে বিক্রি করতে নিয়ে গিয়েছিল আর সে সূত্র ধরে ছায়া এখানে আসে। কিন্তু এদের অন্তরঙ্গ দৃশ্য তাকে জেলাস করে তোলে। যাই হোক, এরপর ছায়া শামুর কাছে জানতে চায় এগুলো আসলে কি। শামু জানায় এগুলো আসল গয়না না, রেপ্লিকা। জ্যাং তো রেগে যায়, তাকে বোকা বানানো হয়েছে। শামু তাকে ফিরে গিয়ে আসল গয়না দেবে জানায়। এরপর চুয়ান আর শামু বাইরে হাঁটতে থাকে। শামু বেশ খুশি। এরপর শামুকে নিয়ে চুয়ান বাড়ি ফিরে আসে। এরপর তারা দুজন দুজনকে কিস করে, তাদের প্রথম কিস, যার জন্য সবাই অপেক্ষায় ছিল। পরের দিন সকালে উঠে শামু নিজেকে চুয়ানের রুমে আবিষ্কার করে আর নিজের শরীরের কাপড়ও নেই। সে চিন্তা করতে থাকে। এরপর হঠাৎই তার রাতের ঘটনা মনে পড়ে যায়। এরপর চুয়ান রুমে আসে আর তাকে দেখে শামু জিজ্ঞেস করে কাল রাতে তাদের মধ্যে কিছু হয়েছিল কিনা। এরপর কি হয় জানতে চাইলে চুয়ান বলে তুমি নিজেই নিচের কাপড় খুলে ফেলেছিলে আর তোমার রুমের ফ্যান নষ্ট ছিল, তাই আমার রুমে নিয়ে এসেছিলাম। শামু বলে আমাকে এভাবে দেখেও তুমি কিছু করনি, আমি কি এতই অসুন্দর? চুয়ান তখন মজা করে বলে নেক্সট টাইম কিছু করব। চুয়ান চলে যাওয়ার পর শামু যখন নিচের কাপড় নিতে চায় তখন সেখানে তার পাসপোর্ট আইডির কপি পায়। সে ভাবে চুয়ান হয়তো তার জন্য এসব রেডি করে রেখেছে সারপ্রাইজ দিতে। এত উপকার করলো তার জন্য, তাকেও তো কিছু সারপ্রাইজ দিতে হবে। তারপর সে সুন্দর করে সেজে গুজে রুম থেকে বের হয়ে চুয়ানকে খুঁজতে থাকে। চুয়ান এদিকে তার সিক্রেট রুমে হিসাব মেলাচ্ছে তার প্ল্যানের। এমন সময় জ্যাং চুয়ানকে ফোন করে জানায় যে চুল নিয়ে ডিএনএ করা হয়েছিল সেটা হয়তো ফলস চুল ছিল। এটা নিয়ে কথা বলতে বলতে শামু এসে সব দেখে ফেলে আর চুয়ানকে বলে আমাকে তাহলে এসবের জন্য আটকে রেখেছো এখানে? আমার কাগজপত্র আটকে রেখে এসব কাজ করেছো? চুয়ান বলে তুমি আমাকে মিথ্যা বলেও ভুল করেছো। এরপর তাদের মধ্যে এক প্রকার মারামারি হয়। শেষে শামু চুয়ানের হাতে কামড় দিয়ে চলে আসে। বাইরে এসে শামু আর চুয়ানের মধ্যে ফাইল নিয়ে হাতাহাতি হয়। সেখানে জ্যাং একটা ফাইল আনে চুয়ানের জন্য, সেটা রেখে চলে যেতে বলে। অবশেষে শামু শান্ত হলে চুয়ান তাকে বোঝায় আসলে সে তাকে প্রোটেক্ট করছে, কিন্তু শামু যেন মানতেই চায় না, মিথ্যা মনে করে। এরপর চুয়ান তাকে কিস করে বসে, কিন্তু শামু সরিয়ে দেয়।
কিন্তু এরপর সেই আবার চোয়ানকে কাছে টেনে নেয়, গভীর কিস করে। এরপর তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত হয়। পরের দিন সকালে উঠে যাওয়ার সময় চোয়ান বলে, তুমি যদি যেতে চাও আমি আটকাবো না, কিন্তু থেকে যেতে চাইলে। এরপর আর কিছু না বলেই চলে যায়। এরপর চোয়ান বাইরে এসে জ্যাংকে একটা ফাইল দেয় আর শামু যাবার সময় দিতে বলে। চোয়ান চলে যাবার সময় জ্যাং তাকে আটকাতে যায়, কিন্তু চোয়ান বলে শামু যদি যেতে চায় তাহলে দ্রুত পাঠিয়ে দিও। অন্যদিকে গ্যাং লিডার জিয়ান শামুর ব্যাপারে খোঁজ নিয়ে এসেছে। এবার জিংফ্যাং এই কথা শুনে দ্রুত চোয়ানকে ফোন করে জানায়। আর চোয়ানের ভাইয়ের জাহাজ ডুবে যাওয়ার ঘটনার জন্যও জিয়ান দায়ী, আর মূল্যবান পাথর তার কাছেই আছে। চোয়ান দূরে অপেক্ষা করছিল শামুর চলে যাওয়ার, কিন্তু জিংফ্যাং এর কথা শুনে সে দ্রুত জ্যাং এর সাথে যোগাযোগ করে শামুকে সেফ জোনে নিতে বলে। জ্যাং তখন শামুকে সরিয়ে নিতে প্রস্তুত নেয়, কিন্তু শামু এখন যেতে চায় না। এবার সে ইনিয়ে বিনিয়ে থাকার বাহানা খোঁজে। জ্যাং বলে, এখন যদি তুমি না যাও তো বিপদে পড়বে। আজিন তোমার খোঁজ পেয়ে গেছে আর এদিকে আসছে। এরই মধ্যে কারো আসার শব্দ পাওয়া যায়। জ্যাং একটা বেসবল ব্যাট নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে চোয়ান আসে আর শামু দ্রুত গিয়ে তাকে জড়িয়ে ধরে। চোয়ান জিজ্ঞেস করে কেন সে এখনো যায়নি। আগে যখন আটকাতে চেয়েছে সে থাকতে চায়নি, আর এখন যেতে বললেও যাচ্ছে না। শামু বলে এতদিন চোয়ান তাকে রক্ষা করেছে সব বিপদ থেকে, এখন সে চোয়ানকে রক্ষা করতে চায়। এরপর চোয়ান তাকে তার ভাই শামুর বাবা আর আজিনের কেস নিয়ে সব খুলে বলে। সব শুনে শামু বলে ভাগ্যিস সে তার মেয়ে না, কিন্তু চোয়ান বলে তুমি কি সত্যি কিছু জানো না? শামু বুঝতে পারে না কি জানার কথা বলছে। তখন চোয়ান তাকে সুন্দর করে ড্রেস আপ করে আসতে বলে, এক জায়গায় নিয়ে যাবে। শামু ড্রেস আপ করে এসে দেখে চোয়ানও সুন্দর স্যুট পরে হাতে শামুর জন্য জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। শামু ভাবে আজ হয়তো চোয়ান ওকে প্রপোজ করবে, ওদের সম্পর্ক অফিসিয়াল করবে। এরপর অতীতের 1 ঘন্টা আগের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে চোয়ান আজিনকে কল করে বলে সে নিজে শামুকে তার হাতে তুলে দেবে। আজিন বলে কথা যেন ঠিক থাকে। সিন বর্তমানে আসলে আমরা চোয়ানকে মনে মনে শামুর কাছে ক্ষমা চাইতে দেখি। এরপর গাড়িতে করে যাবার সময় চোয়ান বলে তার একটা কাজ আছে আর সে শামুর সাথে থাকতে পারবে না। শামু বলে আঙ্কেলের সাথে দেখা করতে সে একা যাবে কিনা। চোয়ান বলে আঙ্কেলের সাথে দেখা করতে যাবে, কখন বলল। এবার শামু অবাক হয়, তাহলে কোথায় নিয়ে যাবে? আর কিছু সময় পরে তারা চলে আসে আজিনের বাড়ি। শামু তো রেগে যায়, এই প্ল্যান করেছে চোয়ান, সে ভাবতেই পারেনি। কিন্তু চোয়ান বলে এখন বিশ্বাসের পরীক্ষা দেবার পালা। এরপর শামুর মাথায় একটা ক্লিপ লাগিয়ে দেয়, যেটা মূলত স্পিকার ছিল। এরপর শামুকে আজিনের হাতে তুলে দেয়। এরপর শামুকে নিয়ে একটা চেয়ারে বেঁধে রাখা হয়। জিংফ্যাং এসে তাকে বলে রিল্যাক্স থাকতে আর পালিয়ে যাবার চেষ্টা না করতে, কারণ তার পায়ে একটা বোমা বাঁধা আছে। এই সীমানা পার হলেই সেটা বাস্ট হবে, আর জিংফ্যাং তাকে এখানে প্রোটেকশন দেবে সব দিক থেকে। এরপর আজিন আসে, শামুর সাথে কথা শুরু করে। চোয়ান কিছুটা দূরে শামুর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে আর তার স্পিকারের মাধ্যমে হেডফোন দিয়ে তাদের কথা শুনছে। আজিন শামুকে বলে তার বাবার সাথে ডিল করতে চায়, কারণ সেই মূল্যবান জুয়েলারি তার কাছে আছে। সুশীদের সঠিক দাম দিয়ে সেই জুয়েলারি আর মেয়েকে পেতে পারে। কিন্তু সেখানে চলে আসে ছায়া। ছায়া উল্টো শামুকে আক্রমণ করে আর বলে এর সাথে আমার আরো কাজ আছে। আসলে ছায়া তাকে হেল্প করতে চায়। অন্যদিকে ছায়ার আক্রমণের কথা শুনতে পেরে চোয়ান একটা ছাতার মতো ছুরি নিয়ে আজিনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর গার্ডদের মারতে থাকে। এই খবর আজিনের কানে গেলে তারা শামুকে একা রেখে সেখান থেকে চলে যায়। রাত হয়ে যায়। চোয়ান আসে শামুকে বাঁচাতে, সে শামুকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আজিনের বাড়ির এরিয়া পার হবার সময় শামু বলে সে আর যেতে পারবে না, কারণ তার পায়ে বোম বাঁধা আছে। আর তখনই সেখানে আজিন, ছায়া, জিফ্যাং আর সব গার্ড আসে। এরপর চোয়ান নানাভাবে শামুকে সেভ করতে চায়, কিন্তু শেষ অবধি আজিন শামুকে এই বাড়িতেই থাকতে বলে যতক্ষণ না সুশীদের সাথে সেই মূল্যবান জুয়েলারি ডিল করা হবে। এখানে চোয়ানও বডিগার্ড হিসেবে এখানে থাকার দাবি জানায়। আজিন আর কি করা, চোয়ানকেই দায়িত্ব দেয় শামুকে দেখাশোনার, আর শামু তার ক্রেডিট কার্ড আজিনকে দেয় জুয়েলারি ডিলের প্রথম ধাপ হিসেবে। রাতে জিংফ্যাং আর চোয়ানের মধ্যে হালকা তর্ক হয়। চোয়ান বলে আজিন এখনো তোমাদের সম্পর্কে জানে না, তাই না? জিংফ্যাং বলে এসব নিয়ে কথা বলতে যেও না, সবাই মারা পড়বো। চোয়ান তাকে আরো সতর্ক থাকতে বলে। এভাবে 2 দিন কেটে যাবার পর চোয়ান সেই জুয়েলারি কোথায় লুকানো খুঁজতে থাকে। অনেক সিসিটিভি ক্যামেরা সারা জায়গা জুড়ে। এর মধ্যে চোয়ান খুঁজে পায় গোপন রুম। আর আজিন শামুকে ডেকে বলে তার অ্যাকাউন্টে এখনো কেন এ মাসের টাকা আসেনি। ফ্রি তো আর তাকে রাখবে না। এর মধ্যে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর সবাই চলে আসে সিক্রেট রুমের সামনে। আজিন বলে চোয়ান তবে খুঁজে পেয়েই গেছে। এবার চোয়ান কি অজুহাত দেবে বুঝতে পারেনি।
তখন ছায়া এসে বলে সে চুয়ানকে এই রুমের কথা বলেছে তার গয়না নেওয়ার জন্য। চুয়ান ছায়াকে প্রপোজ করেছে আর বিয়ে করবে, এটা ছায়া তাদের সেভ করতে বলে। চুয়ান আর কি করবে? হ্যাঁ বলে। শামু সেটাকে সত্য ধরে নিয়ে অনেক কষ্ট পায় আর অভিনন্দন জানায়। আজিনও বেশ খুশি, তার মেয়ের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। অতি দ্রুত তাদের এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চায়। পরের দিন চুয়ান ছায়াকে এইভাবে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, সাথে এটাও বলে দেয় আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। তো এই শুনে ছায়া ওকে চুপ করতে বলে, কারণ আশেপাশে ওর বাবার গার্ডরা রয়েছে। তখনই ছায়া চুয়ানের কাঁধে মাথা রাখলে শামু সেখানে আসে, আর এটা দেখে অনেকটাই আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। চুয়ান শামুকে মানানোর জন্য যায়, কিন্তু তার আগে জিং ফ্যাং সেখানে আসে আর শামুকে সান্ত্বনা দেয়। চুয়ান সেখানে এসে শামুকে পায় না। ছায়া এসে তাকে বোঝায় যেন শামুকে ভুলে যায় আর তাকে সুযোগ দেয়, কিন্তু চুয়ান তাকেও চায় না, আবার শামুকে চায় এটাও বলতে পারছে না। দূর থেকে শামু এসব দেখে আরো জেলাস হয়। পরের দিন জিংফ্যাং দেখে চুয়ান শামুকে আটকে রেখে গেছে, তো তখনই জিংফ্যাং শামুকে ছাড়িয়ে দিলে সে বলে চুয়ান বলেছে আজ রাতে কিছু একটা ঘটবে। এই শুনে জিংফ্যাং জিজ্ঞেস করে কি হবে। শামু বলে আজ চুয়ান আজিনের ব্যাপারে স্টেপ নেবে এমন কিছু। জিংফ্যাং শামুর পা এগিয়ে বলে সে আজিনের সিস্টেম ক্র্যাক করে তার পায়ের বোমা খোলার ব্যবস্থা করেছে, আর সে তাকে সিক্রেট রুমের চাবি দেবে যাতে সে শুধু চুয়ানকে নয় জিফ্যাংকেও মুক্ত করতে পারে। এরপর এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে নিয়ে যায়, আর জিংফ্যাং তার হাতে থাকা ঘড়িটা শামুকে দিয়ে দেয়, যেটার মাধ্যমে শামু স্টোনের কাছে গিয়ে ট্র্যাকারটা খুলতে পারবে। এরপরে ইভেন্টে সেই স্টোন দেখানো হয়। তখন ছায়া চুয়ানকে বলে এটা আসল স্টোন নয়, আসল স্টোনটা বাবা অন্য কোথাও লুকিয়ে রেখেছে, যে কারণে চুয়ান প্ল্যান করে ওই অফিসারের পকেটে একটা রুমাল রেখে দেয়, আর ওদেরকে ফলো করে চুয়ান সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আসল স্টোনটা রাখা ছিল। তো চুয়ান দেখে শামু ওখানে এসেছে। তখন চুয়ান শামুকে বলে আমার বড় ভাইও এই স্টোন নেওয়ার জন্যই গিয়েছিল, কিন্তু সে কখনো ফিরে আসেনি, তাই আমি চাই না তুমি এই সব কিছুর মধ্যে জড়াও। তো চুয়ানের এই কথা শুনে শামু ওর সাথে পার্টিতে ফিরে আসে। তখন মিস্টার আজিন ওই অফিসারের সাথে ওই স্টোনটা বিক্রি করার ডিল করছিল, তবে তখনই ওই অফিসার মিস্টার আজিনের ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। তো এরপর রাতের বেলা সবাই যখন পার্টিতে ব্যস্ত, ওখানেই জিংফ্যাং শামুকে বলে আমি শুধুমাত্র তোমার ভাই হতে চাই না, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে তো শামু অনেকটাই রেগে গিয়েছিল আর জিংফ্যাংকে এক চড় মেরে দেয়। তো তখনই চুয়ান ওখানে এসে শামুকে ওর সাথে নিয়ে যেতে গেলে মিস্টার আজিন ওকে আটকাতে চায়। তো চুয়ান ফাঁকা ফায়ার করে শামুকে নিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। তো এর মধ্যেই এই অফিসারের দেয়া ড্রিঙ্ক খেয়ে মিস্টার আজিন অসুস্থ হয়ে পড়ে, আর তখনই অফিসারের লোকেরা এসে মিস্টার আজিনকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে চুয়ান শামুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। তো চুয়ান শামুকে নিয়ে ওই স্টোনের ওখানে পৌঁছালে সে জিংফ্যাং এর ঘড়িটা দিয়ে স্টোনটা খুলে নিয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে চুয়ান শামুকে বলে আমি সব সময় তোমার সাথে থাকতে চাই। এই শুনে শামু অনেকটা খুশি হয়ে গিয়েছিল, তবে তখনই ওখানে গুন্ডারা চলে আসলে চুয়ান শামুকে স্টোনটা নিয়ে পালিয়ে যেতে বলে, আর নিজে একাই ওই গুন্ডাদের সাথে মারামারি করছিল। ওদিকে জিংফ্যাংকে দেখা যায় যে কিনা ওই অফিসারের সাথে মিলে রয়েছে। তো ওই অফিসারকে এই কাজ করার জন্য টাকা দিলে অফিসার ওর সাথে হাত মিলিয়ে নেয়। তো জিংফ্যাং অফিসারকে গাড়ি থেকে নামিয়ে ওখান থেকে চলে গেলে তখনই দেখা যায় অফিসার ওর কথাগুলো রেকর্ড করছে। অন্যদিকে শামু চুয়ানের বলা কথা মতো গাড়ি করে পালাচ্ছিল, তবে তখনই গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যে একটা গ্লাস লিক করিয়ে শামুকে বেহুশ করে দেয়। পরে শামুর জ্ঞান ফিরলে ও দেখে জিংফ্যাং ওকে আটকে রেখেছে। তো শামু অনেকটাই রেগে গেলে জিংফ্যাং ওকে বোঝাতে থাকে তুমি যতই চুয়ানের থেকে দূরে থাকবে ততই বেশি চুয়ান ভালো থাকবে, কারণ তোমার সাথে থাকলে বাকি সব টিমের লোকেরা চুয়ানকে আর মানবে না। এই শুনে শামু চুপ করে যায়। পরে শামু দেখে ছায়া ওর হাত কাটছে, তখন শামু ছায়ার কেয়ার করলে ছায়ার অনেকটাই ভালো লাগে, আর ও শামুকে জিংফ্যাং এর নজর এড়িয়ে চুয়ানের সাথে দেখা করতে যাওয়ার জন্য হেল্প করে। যদিও জিংফ্যাং শামুকে ধরে ফেলে আর ও নিজেই শামুকে চুয়ানের সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে চুয়ান শামুর জন্য ওদের ওই লাভ পয়েন্টে ওয়েট করছিল। তো শামু জুয়ানের সাথে দেখা করতে আসলে ও তো অনেকটাই খুশি হয়ে যায়। তবে শামু বলে ও আজ শেষবারের জন্য চুয়ানের সাথে দেখা করতে এসেছে, আর ও চুয়ানের সাথে থাকতে চায় না। এই শুনে চুয়ান আপসেট হয়ে গেলেও শামু ওখান থেকে চলে যায়। ওদিকে শামু জঙ্গল থেকে বেরিয়ে এলে জিংফ্যাং ওকে বোঝাতে থাকে আমি কখনোই তোমাকে নিজের বোন বলে ভাবিনি। এই শুনে তো শামু বলে দেয় তুমি আমার কাছে ভাই ছাড়া আর কিছুই নাও। তো হঠাৎই শামু দেখে চুয়ান ওর হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছে, যেটা কিনা শামু চুয়ানকে দিয়েছিল।
যে কারণে ও জিংফ্যাংকে ছেড়ে আবারও চুয়ানের কাছে ছুটে যায়। যদিও চুয়ান ওখান থেকে চলে যাওয়ায় শামু জঙ্গলের মধ্যে এদিক ওদিক চুয়ানকে খুঁজছিল। তখনই ওরা একে অপরকে দেখতে পায়। তো চুয়ান শামুকে জড়িয়ে ধরতে গেলে তখনই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। শামু চুয়ানকে বাড়িতে নিয়ে যায়, আর ও তো ওর অনেক ভালো কেয়ার করছিল। আর এর মধ্যেই জ্যাং শামুকে একটা ফায়ার গান দেখায়, যেটা দেখে শামুর আজ থেকে 3 বছর আগের কথা মনে পড়ে যায়। শামুকে নিয়ে স্বপ্ন দেখে চুয়ানের ঘুম ভাঙে। তখনই চুয়ান শামুর দেওয়া একটা নোট পায়, যেখানে শামু চুয়ানকে এক জায়গায় দেখা করার জন্য ডেকেছিল। ওদিকে শামুকে দেখা যায় ও যখন রেডি হয়ে ওই জায়গায় যাবে, তখনই চুয়ানের আঙ্কেল শামুর সামনে এসে দাঁড়ায়। আর উনি শামুকে বলে, আমি চাই তুমি চুয়ানকে ছেড়ে অনেক দূরে চলে যাও। অন্যদিকে ওই পুলিশ অফিসারকে দেখা যায় ও জিংফ্যাং এর ওই ভয়েস রেকর্ডিংটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করে টাকা চায়। তাই জিংফ্যাং একটা গাড়ি রেডি করে ওই পুলিশ অফিসারকে নিয়ে আসার জন্য। অন্যদিকে শামুরা যখন যাচ্ছে, মাঝপথে শামু গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে কিছু একটা দেখছিল। তবে তখনই ও একটা শব্দ শুনতে পায়। তো পেছনে ঘুরে তাকাতেই শামু দেখে ওদের আনা গাড়িটাই বোম ব্লাস্ট হয়েছে। আসলে জিংফ্যাং এই গাড়িটা ওই পুলিশ অফিসারকে মারার জন্য রেডি করেছিল। তবে শামুরা না জেনেই ওই গাড়ি নিয়ে চলে আসে। তো জিংফ্যাং এই অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই ও এসে শামুকে নিজের সাথে নিয়ে যায়, যে কিনা আহত অবস্থায় বাইরে পড়েছিল। অন্যদিকে চুয়ান ওই বোম ব্লাস্টের খবর শুনে ওখানে এলে ও দেখে ওর বন্ধু আর বেঁচে নেই। তবে শামুকে ও আশেপাশে কোথাও পায়নি, কিন্তু ওখানে শামুর একটা নোট পেয়েছিল। সেখানে সে ওকে ছেড়ে চলে যাওয়ার কথা লিখেছে। তো আঙ্কেল এই নোট দেখে চুয়ানকে তাকে ভুলে যেতে বলে। এখান থেকে সিন চলে যায় 1 বছর পর, যেখানে আমরা শামুকে দেখতে পাই। তো ওই অ্যাক্সিডেন্টের কারণে শামুর টেম্পোরারি মেমোরি লস হয়ে গিয়েছে। ওর অতীতের তেমন কোনো কিছুই মনে নেই। তো জিংফ্যাং শাওমির অনেক ভালো করে খেয়াল রাখছে। তো এমনই একদিন শামুর রাস্তায় চুয়ানের সাথে দেখা হয়ে যায়। তবে শামু তো চুয়ানকে চিনতেই পারে না। যদিও চুয়ান মনে করছিল শামু হয়তো ওকে না চেনার ভান করছে, তাই ওর সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে। অন্যদিকে জিংফ্যাং নিজেকে শামুর ফিয়ন্সে বলে ওর সামনে পরিচয় দেয়। পরে চুয়ান ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সত্যি সত্যি শামুর মেমোরি লস হয়ে গিয়েছে। তাই ও ঠিক করে ও এবার শামুকে ওদের সবকিছু মনে করাবে। তো একটা বিজনেস মিটিংয়ে শামুর সাথে চুয়ানের দেখা হয়ে যায়, যেখানে চুয়ান শামুকে আবার ওই অ্যালার্জেটিক ড্রিঙ্কসটা খাওয়ায়, যেটা খেয়ে একবার শামুর অ্যালার্জি হয়েছিল। তো শামু ওয়াশরুমে গেলে চুয়ান ওখানে এসে ওকে আগেকার কথা মনে করানোর চেষ্টা করছিল, যদিও শামু ওকে ভুল বুঝে এক চড় মেরে দেয়। ওদিকে চুয়ান শামুকে ওর অতীত মনে করানোর চেষ্টা করছিল, আর ফাইনালি ও এটা করতে সাকসেসফুল হয়। তো শামুর ওই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে, আর ও চুয়ানের থেকে জানতে পারে যে চুয়ানের ফ্রেন্ডের মৃত্যু হলেও ছায়া এখনো হসপিটালে আছে। তবে ও চুয়ানকে বলে, আমি তোমাকে চিনতে পারছি না। এই শুনে তো চুয়ান অনেকটাই রেগে গিয়ে শামুকে বেডের ওপর ফেলে দেয়, আর ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। তবে চুয়ান শেষমেশ এমনটা করতে পারে না। পরে চুয়ান শাওমোদর কোম্পানিটা নিতে চাইলে জিংফ্যাং ওর সাথে মারামারি করতে আসে, যদিও চুয়ান তো জিংফ্যাংকে আচ্ছা মতো মার দেয়, আর এরপর শামুকে নিজের সাথে নিয়ে যায়। তো যাওয়ার পথে এয়ার বাবলস দেখে শামুর চুয়ানের সাথে কাটানো কিছু সময়ের কথা মনে পড়ে যায়। তো চুয়ান শামুকে ছায়ার সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে ওরা তো একে অপরকে দেখে অনেকটাই খুশি হয়। তো ছায়া শামুকে ওদের অতীতের সবকিছুই বলে দেয়, যদিও তারপরেও শামুর কোনো কিছুই ক্লিয়ারলি মনে পড়ছে না। তো রাতের বেলা চুয়ান আবারও শামুকে ওর অতীতের ব্যাপারে মনে করানোর চেষ্টা করে, যেখানে কাউন্টডাউনের শব্দ শুনে ফাইনালি শামুর চুয়ানকে মনে পড়ে যায় এবং চুয়ানের নাম ধরে ডাকে। এই শুনে তো চুয়ান অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। যদিও এত কিছুর পরও শামু চুয়ানকে না চেনার ভান করলে চুয়ান এবার রেগে গিয়ে শামুকে কিস করে। শামু চুয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, তবে তুমি এটাই চাও? এই বলে ও এবার চুয়ানকে কিস করে। তো চুয়ানও শামুর কাছাকাছি আসতে গেলে সে বলে, আমি বুঝতে পেরেছি, তুমি এই জন্যই আমাকে সবকিছু মনে করাতে চাইছো। এই শুনে চুয়ান অনেকটাই রেগে গিয়ে তার সামনে একটা ভিডিও রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে শামু জিংফ্যাং আর ইউসিকে অন্তরঙ্গ দেখে। এই দেখে শামু অনেকটাই রেগে গিয়ে জিংফ্যাং এর সাথে কথা বলতে গেলে জিংফ্যাং তো তাকে বোঝাতে থাকে যে এই সব কিছু আমি তোমার জন্য করেছি। তো শামু জিংফ্যাংকে বিশ্বাস করে ওখান থেকে চলে যায়। পরে ফ্যাং আর ইউসি মিলে চুয়ানকে জব্দ করার প্ল্যান বানায়, যে কারণে ফ্যাং শামুকে বোকা বানিয়ে ওকে চুয়ানের কাছে পাঠায়। তো ফ্যাং এর কথা মতো শামু চুয়ানকে বেহুশ করে ওর থেকে এই রেকর্ডটা নিয়ে আসে, যেটার মধ্যে ফ্যাং আর ইউসির ওই ভিডিওটা ছিল। তবে চুয়ান ওদের প্ল্যানটা বুঝে যাওয়ায় ও শামু আর ফ্যাংকে হাতে নাতে ধরার চেষ্টা করেছিল এবং ধরেও ফেলেছিল।
তো ওখানেই চুয়ান ফ্যাংয়ের কাছে হয় শামুকে না হয় ওই রেকর্ডার নিয়ে অপশন দেয়। এতে ফ্যাং ওই রেকর্ডারটা নিয়ে যেতে চায়, যা দেখে শামু বুঝতে পারে যে ফ্যাং ওকে ইউজ করছিল। তো চুয়ান ফ্যাংকে ওই রেকর্ডারটা নিয়ে শামুকে নিজের সাথে নিয়ে যায়। পরে ফ্যাং ওই রেকর্ডারটা চালিয়ে দেখে ওখানে তো আসলে ওদের ভিডিওটাই ছিল না। এতে ফ্যাং অনেকটা রেগে গেলে ইউসি চুয়ানের সাথে ডিরেক্টলি ডিল করার জন্য ওদেরকে ডেকে পাঠায়। তো চুয়ান আগে থেকেই ছায়াকে ওখানে রেখেছিল, আর তাকে দেখে ফ্যাং তো অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ওই অ্যাক্সিডেন্টের সময় ছায়া থাকা সত্ত্বেও ফ্যাং ওকে না বাঁচিয়ে শুধুমাত্র শাওমোকে ওখান থেকে নিয়ে গিয়েছিল। তো ওখানেই ওরা ফ্যাং আর ইউসিকে ব্ল্যাকমেল করে। আজিনের সমস্ত প্রপার্টি পেপারটা ফ্যাংয়ের থেকে নিয়ে নেয়, আর ছায়াও ফ্যাংয়ের সাথে ধাক্কা লাগানোর ভান করে ওর পকেটে একটা রেকর্ডিং ডিভাইস দিয়েছিল, যেটার মাধ্যমে ওরা ফ্যাং আর ইউসির সমস্ত কথাই শুনতে পায়। এরপর চুয়ান বাকি গ্যাংস্টার দলের লিডারদের ডেকে সবার সামনে ইউসি আর ফ্যাংয়ের সব সত্যটা নিয়ে আসে। তো তখনই শাওমো সবার সামনে বলে যে ওর কখনো মেমোরি লস হয়নি। আসলে তো ও মেমোরি লস হওয়ার ভান করছিল, কারণ ওই বোম ব্লাস্টের পর শামোদের গাড়িতে থাকা ওই ব্লু স্টোনটা নিচে পড়ে যায়। তখনই ওই অফিসার ওটা নিয়ে আসলে ফ্যাং এসে ওই অফিসারকে মেরে দেয়, আর শামো আর ওই ব্লু স্টোন নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তো ফ্যাং যে নিজের মতো চাল খাটাচ্ছে এটা বুঝতে পেরে ইউসি ওর ওপর রেগে যায়, আর একটা ছুরি নিয়ে ও ফ্যাংকে মারতে এলে ফ্যাং তো ইউসিকে ধরে নিয়েছিল। আর এখানে শামো আরো বড় একটা সত্যি বলে যে ও মিস্টার সুইয়েরই হারিয়ে যাওয়া মেয়ে, ওর বাবার সম্পত্তি বাঁচানোর জন্য ও এতদিন ধরে অভিনয় করছিল। তো চুয়ান শামোকে নিয়ে বাড়ি ফিরে আসে, যেখানে শামো চুয়ানকে বলে আমি কখনোই তোমাকে ভুলে যাইনি, শুধুমাত্র ফ্যাংকে এক্সপোজ করার জন্য অভিনয় করছিলাম। এটা শুনে চুয়ান খুশি হয়, আর ওরা দুজন আবারও ওই চুয়ানের বাড়ি গিয়ে একসাথে সময় কাটায়। পরে ইউসি শামুর সাথে দেখা করে, যেখানে শামু ইউসিকে ওদের প্রপার্টির কিছু ভাগ দিয়ে দিয়েছিল, কারণ ওর বাবার সেকেন্ড ওয়াইফ হওয়ার কারণে ওনারও ওদের প্রপার্টিতে ভাগ ছিল। ওদিকে ফ্যাংকে দেখা যায় ও কোনো কিছু না পেয়ে পাগল হয়ে গেছে, যে কারণে ও ছায়াকে কিডন্যাপ করে একটা জায়গায় বন্দি করে। এটা জানতে পারে শামু ওকে বাঁচানোর জন্য এলে ফ্যাং তো শামুকেও আটকে রাখে, আর এই কাজেই ইউসি ফ্যাংকে হেল্প করছে। ওরা এবার চুয়ানকে ব্ল্যাকমেল করে ওকে ওই গ্রিন স্টোনটা নিয়ে যেতে বলে। চুয়ান ওই গ্রিন স্টোন নিয়ে ওখানে আসলে ফ্যাং আর ইউসি চালাকি করে চুয়ানকে একটা খাঁচার মধ্যে বন্দি করে। যদিও ফ্যাং তো ইউসির সাথেও বিশ্বাসঘাতকতা করে, তাই তো ওই ইউসির মাথায় মেরে ওকে বেহুশ করে দিয়েছিল। তো ফ্যাং সব জায়গায় পেট্রোল ছড়িয়ে ওদের তিনজনকে ওখানে মেরে শাওমোকে নিজের সাথে নিয়ে যাবে এমনটা বলে। যদিও ফ্যাংয়ের এইসব কথার মাঝেই চুয়ান ওর ওই খাঁচার লকটা খুলে ফেলে, আর ফ্যাংকে মারতে শুরু করলে ফ্যাং ছায়াকে জিম্মি করে। তবে এর মধ্যেই ইউসি এসে ফ্যাংকে আঘাত করে, আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি চুয়ান যখন এখানে ওদের বাঁচানোর জন্য এসেছে তখনই ইউসি ওর সাথে হাত মিলিয়ে নেয়, আর ওকে ওই খাঁচার দরজার চাবিটা দিয়ে বলে আমি চাই ফ্যাংকে এক্সপোজ করতে, কারণ ও আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। তো ওরা ফ্যাংয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে পুলিশে দেওয়ার জন্যই যাচ্ছিল, তবে তখনই ফ্যাং ওখানে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেয়। এরপরেই আমরা চুয়ান আর শামুকে ওদের ওই লাভ পয়েন্টে দেখি, যেখানে ফাইনালি চুয়ান আর শামু একে অপরকে নিজের ভালোবাসার কথা বলে, আর এখান থেকেই ওদের জীবনের নতুন জার্নিটা শুরু হওয়ার সাথে সাথে এই গল্পটাও সমাপ্তি হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই সুন্দর গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব আরও সুন্দর সুন্দর গল্পের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।